আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প লম্পট। গল্পটি তাহলে শুরু করি। নীলার নগ্ন শরীরটা আমার ঘরে খাটের উপর শায়িত। নীলা ঘুমোচ্ছে আর আমি ঘরের সোফায় বসে সম্ভোগ উত্তর আবেশটা উপভোগ করছি। নীলার গায়ে একটা চাদর ঢেকে দিয়েছিলাম, খুলে গেছে। নীলা আমার বন্ধু অসিতের স্ত্রী। অসিতকে প্রতি মাসেই 7-10 দিনের জন্য ট্যুরে যেতে হয়, আর সেই সময় 3-4 দিনের জন্য নীলা আমার কাছে এসে থাকে। সবার অলক্ষ্যে এই কদিন আমরা উদ্দাম শরীরী খেলায় মেতে উঠি। নীলা বলে আমি নাকি কন্দর্প লগ্নে জন্মেছি, নারী কিসে সুখ পায় সেটাও নাকি আমি ভালো বুঝি। আর আমি পৃথ্বীরাজ, সবাই রাজ বলে ডাকে। আমি জানি কিভাবে জীবনকে উপভোগ করতে হয়। আমার বাবা ছিলেন প্রতিষ্ঠিত বিল্ডিং ডেভেলপার। অনেক বাড়ি, ফ্ল্যাট বাড়ি, হাসপাতাল বিল্ডিং বাবার হাতে সৃষ্টি হয়েছে। ফলে বাবা অনেক অনেক টাকা সঞ্চয় করেছেন। বেশ কিছু ফ্ল্যাটও বাবার আছে, তাই বাবার সম্পত্তির পরিমাণ কয়েক কোটি। আর আমি আমার বাবা মার একমাত্র সন্তান। রায়চৌধুরী বাড়ির জিনের প্রভাবে আমি সুপুরুষ ও সুদর্শন, ওই যাকে ইংরেজিতে বলে হ্যান্ডসাম। লেখাপড়ার সময় পরীক্ষার নম্বরগুলো ভালো পেতাম, তাই ভালো ছেলের তকমা জুটেছিল। শিক্ষা আর রূপের দৌলতে আমি ছিলাম অনেক মেয়ের মনের বাসনা। দুর্ভাগ্যবশত একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বাবা মা দুজনেরই একসাথে মৃত্যু হয়। আমি তখন এমএসসির ফাইনাল ইয়ারে, অর্থাৎ কোটি কোটি টাকার সম্পদের অধিকারী হয়ে উঠি ওই অল্প বয়সেই। তাই আমাকে কখনো রোজগারের কথা চিন্তা করতে হয়নি। আমি মদ খাই না, ধূমপান করি না। আমার ওই একটাই নেশা, নারী শরীর। সেই 18 বছর বয়স থেকে যার শুরু। আজ এই 30 বছর বয়সেও সেটা অব্যাহত। তাই আমি আজও অকৃতদার। অনেক মেয়েই খুব সহজে আমার প্রতি আকৃষ্ট হয়, সেটা আমি বুঝে গেছি। অবশ্য সব মেয়েরা নয়। যারা শারীরিক সুখের কামনায় আমার কাছে আসে আমি তাদের বুঝতে পারি। আর সেই সব মেয়েদের শয্যাপ্রান্তে আনতে খুব বেশি বেগ পেতে হয় না। যে মাস্টারমশাইয়ের কাছে গান শিখতাম, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর বলেছিলেন, শিলার কাছে শেখো, ও আমার ছাত্রী, ভালো গান শেখাবে। শিলাদি আমার থেকে প্রায় 5 বছরের বড়। সেখানেই গান শেখা এগিয়ে চলল। কিন্তু শিলাদির মনে অন্য ভাবনা ছিল, সেটা ওর শরীরী বিবঙ্গে প্রকাশ পেত। অন্য ছাত্রছাত্রীদের তুলনায় আমার প্রতি ব্যবহারটা ছিল অন্যরকম। তারপর এক সময় জানালো যে শিলাদি আমাকে আলাদা করে গান শেখাবে। এমনি করে ধীরে ধীরে আমাকে নিজের গণ্ডিতে বেঁধে ফেলল শিলাদি। আমিও বাধা পড়তে লাগলাম। তারপর একদিন ফাঁকা বাড়িতে সেটা চূড়ান্ত রূপ পেল। আমার জীবনের প্রথম শরীরী খেলার শিক্ষা। তখন আমার বয়স 18 বছর। তারপর থেকে বাড়ি ফাঁকা থাকলেই শিলাদি ডেকে পাঠাতো। প্রায় 2 বছর এই খেলা চলেছিল। তারপর শিলাদির বিয়ে হয়ে গেল। শিলাদি পবিত্র বধূরূপে শ্বশুরবাড়ি গেল। শিলাদি বলতো, নারী পুরুষের সম্পর্ক প্রকৃতির সৃষ্টি। ওখানে বয়স, জাত, ধর্ম বা সামাজিক অবস্থান বলে কিছু হয় না। আমার সুগঠিত স্বাস্থ্য আর পুরুষালী রূপে ব্যাপারে আমাকে অনেকের থেকে এগিয়ে রেখেছিল। আমিও একসময় বিশ্বাস করতে শুরু করলাম, জীবনটা উপভোগ করার জন্যে, সামাজিক নিয়ম বিধি বা সংস্কারে বাঁধা পড়ার জন্য নয়। পরবর্তী পর্যায়ে আমার জীবনে এলো কবিতা। মাঝে মাঝে এমন সব কথা বলতো, বুঝতাম সেগুলো বিশেষ অর্থবহ। আমিও ততদিনে এইসব মেয়েদের চাওয়া পাওয়া কিছুটা বুঝতে শিখেছি। তাই একদিন ঝুলি থেকে বার করে দাবার চালটা দিলাম। হ্যাঁ, কবিতা ধরা দিল, সানন্দে ধরা দিল। বোধহয় ধরা দেবার জন্য তৈরি হয়েই ছিল। সেই সম্পর্ক প্রায় 2 বছর ছিল। ঠিক এই সময়েই আমার বাবা মা অ্যাক্সিডেন্টে একসঙ্গে মারা গেলেন। প্রথমে কিছুটা অসহায় বোধ করলাম, দিশেহারা হয়ে গেলাম। বড্ড একা মনে হলো নিজেকে। তবু উঠে দাঁড়ালাম। সমস্ত টাকা পয়সা সম্পত্তির হিসেব নিজ আয়ত্তে আনলাম। বুঝলাম আমি যে অর্থের মালিক
তাতে আমার জীবন প্রাচুর্যে ভরা থাকবে। নিজেকে এবং আমার বিষয়বুদ্ধিকে উন্নত করতে আমার 1 বছর লাগলো। ততদিনে আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে। এবার এত বড় ফাঁকা বাড়িতে আমি একা। কাজের লোক, রান্নার মাসি সময় মতো আসে, কাজ করে দিয়ে যায়। আমার মাথার মধ্যে বসে থাকা গুবরে পোকাটা আস্তে আস্তে আবার জেগে উঠল, আমায় জানান দিল। আমার মস্তিষ্ক আমায় মনে করালো জীবনটা উপভোগ করার জন্যে। আমিও চোখ তুলে নারী শরীর খুঁজতে লাগলাম। নীলা, শম্পা, সহপাঠী বন্ধুনি, শিলাদির মতো দিদিরা আবার ধরা দিতে লাগলো সেই খাঁচায়। ধীরে ধীরে তাতে এলো বন্ধুর স্ত্রী, পাতানো বৌদিরা। আমিও আরও নতুন উদ্যমে অভিভাবকহীন স্বাধীন জীবনে গা ভাসিয়ে দিলাম। সেই 23 বছর বয়সে MSc পাশ করার পর থেকে আজ অবধি এই 7 বছরে আমি ক্যাসানোভাকে হারিয়ে দিলাম। কিন্তু জীবন কখনো একই স্রোতে বয় না, সময় তাতে মাঝে মাঝে বাঁধ বেঁধে দেয়। তাই মোটরসাইকেলটা যখন আমাকে সমেত বড় গর্তটার পাশে ছিটকে পড়ল, আমি চোখে অন্ধকার দেখলাম। তারপর কারা আমাকে হাসপাতালে নিয়ে গেছে, আমার চিকিৎসা করিয়েছে, তখন কিছুই বুঝতে পারিনি। কপালে 4টে স্টিচ পড়েছিল। আমার ডান হাত আর ডান পা দুটোরই হাড় ভেঙেছিল। বন্ধু অসিত আমার জন্য সব ব্যবস্থা করে দিয়েছিল। বিছানায় শয্যাশায়ী হলাম। একজন প্রাইভেট নার্স ঠিক করা হলো। একটু অনুশোচনা হলো যে বন্ধুর স্ত্রীকে নিয়ে আমি মাঝে মাঝে লুকিয়ে এক খেলায় মাতি, সেই আমার দুঃসময়ে আমার পাশে এসে দাঁড়ালো। যদিও নীলার সঙ্গে আমার সম্পর্কের ব্যাপারে অসিত কিছু জানতো না, তবু আমার মনে হলো আমি ভীষণ অকৃতজ্ঞ। মেয়েটির নাম পর্ণা রায়, প্রাইভেট নার্স। মেয়েদের বয়স আন্দাজ করা উচিত নয়, তার দরকারও নেই। তথাপি মনে হলো মেয়েটির বয়স 25-26-এর আশেপাশে। ছিপছিপে লম্বা শরীর, মুখশ্রীতে যেন এক অনাবিল সারল্য মাখা। আর নার্সের পোশাকটা পেশাদারিত্বে দৃঢ়। সকাল 8টা থেকে সন্ধে 8টা, সেই সারল্য মাখানো মুখে সব সময় হাসিটি লেগে থাকতো। কখনো ক্লান্ত মনে হতো না, বরং সব সময় সপ্রতিভ মনে হতো। পর্ণার হাতে আমার দিনগুলো বাঁধা পড়ল। আমার ক্ষতের ড্রেসিং থেকে শুরু করে সময় মতো ওষুধ খাওয়ানো, মাথা ধুইয়ে দেওয়া, গা স্পঞ্জ করে দেওয়া, এমনকি বেড প্যান দেওয়া, সব সুচারুরূপে করত। যখন আমাকে প্রায় নগ্ন করে ও আমার গা স্পঞ্জ করে দিত, তার মুখের একটা পেশিও পরিবর্তিত হতো না, যেন একজন রোবট নারী আমার সেবা করছে। আমার ডান হাত ভাঙা বলে আমাকে চামচ দিয়ে খাইয়ে দিত। আমি যেন এক নারীর হাতের খেলার পুতুল হয়ে গেলাম। সুস্থ হলে হয়তো আমি অন্য কিছু ভাবতাম ওকে নিয়ে, আমার স্বভাব মতো। কিন্তু এখন সেই ভাবনাগুলো অবাস্তব মনে হলো। কাজ না থাকলে আমার ঘরেই একটা চেয়ারে বসে থাকতো, কখনো খবরের কাগজ পড়ে শোনাতো, কখনো এমনিই কথা বলতো। আমার মাথার গুবরে পোকাটা মাঝে মাঝে ঠেলা দেয়, কিন্তু শারীরিক অসহায়তা আমাকে আটকে রাখে। উদ্দেশ্য নিয়ে একদিন কথায় কথায় জিজ্ঞেস করলাম, পর্ণা, তোমার বয়ফ্রেন্ড আছে? পর্ণা সেই একই সরল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বুঝি না, তবে প্রেম আছে। সেটা কে? একটা নাম তো নয়, নাম যে অনেক। তোমার অনেক প্রেমিক আছে? সে কথা তো বলিনি, বলেছি আমার প্রেম আছে, আর সেই প্রেম বহুধায় বিভক্ত। বুঝলাম না স্যার, আপনাকে বোঝাতে পারবো কি না জানি না, তবু নামগুলো বলি। প্রকৃতি, পৃথিবী, মানুষ, অসহায় মানুষ। হেসে ফেললাম, বললাম, ওগুলো তো সবারই আছে। হ্যাঁ, সবারই আছে, কিন্তু সবাই মনে রাখে না। কীরকম? নিজে হাতে গাছ লাগিয়েছেন কখনো? সেই গাছকে বেড়ে উঠতে দেখেছেন কখনো? থ্যালাসেমিয়ার বাচ্চাদের জন্য রক্ত দিয়েছেন কখনো? নিজের মরণোত্তর দেহটা দান করার অঙ্গীকারের কথা ভেবেছেন কি? অবাক হলাম, এমন উত্তর আশা করিনি। বললাম, এভাবে ভাবিনি কখনো। পর্ণা একটু চুপ করে রইল, তারপর বলল, মানুষের জীবনে চাওয়া পাওয়াগুলো বড় স্বার্থপরের মতো। অর্থ, প্রতিষ্ঠা আর শারীরিক তৃপ্তি, সেটাই সাধারণ। কৈশোর পার হতে হতেই
আমরা প্রেম নামের একটা অজানা জিনিস খুঁজি। নারীরা পুরুষ শরীর আর পুরুষরা নারী শরীরের সান্নিধ্য চায়। আরও পরে আসে অর্থের কামনা। আমি সুখে থাকি, আমার পরিবার সুখে থাকুক, এই গণ্ডিতে বাঁধা পড়ে। আবার কেউ কেউ চায় ক্ষমতা। অফিসে প্রমোশন কিংবা রাজনৈতিক নেতারা চায় আরও ক্ষমতা, আরও অধিকার, অন্যকে চালনা করার অধিকার। স্যার, ঠিক বলছি তো? হয়তো ঠিকই বলছো, তবে এইগুলোই তো স্বাভাবিক। কেন? আমাদের পৃথিবীকে শুদ্ধ রাখার জন্য গাছ লাগানো স্বাভাবিক নয়? রক্তের অভাবে যে শিশুগুলো ছটফট করছে, তাদের জন্য একটু রক্তদান করা স্বাভাবিক নয়? সবাই মিলে মরণোত্তর চক্ষুদান করলে এই দেশের অন্ধ মানুষের সংখ্যা অনেক কমে যাবে। সেই ভাবনাটা স্বাভাবিক নয়? তুমি এসব করো নাকি? আমাদের অনেকে মিলে একটা সংস্থা আছে, তার নাম লাল। লাল, লিভ অ্যান্ড লেট লিভ। আমরা বলি নিজের জন্য বাঁচো, আবার অন্যের জন্যও বাঁচো। তুমি করো এসব? সব সময় পাই না, ডিউটি থাকে, তবে সময় পেলে করি। কিছু না হোক বাড়ি বাড়ি গিয়ে মরণোত্তর চক্ষুদানের, দেহদানের পরামর্শ দিই। মানুষকে উৎসাহিত করার চেষ্টা করি। জীবনকে এভাবে ভাবিনি কখনো। কিছু মনে করবেন না স্যার, অর্থবানদের অনেক বেয়ারা রোগ থাকে। অবশ্য আপনাকে কখনো মদ্যপান করতে দেখিনি, সেই সরঞ্জামও তো বাড়িতে দেখতে পাইনি। আপনি ধূমপান করেন না, এটা ভালো। কিন্তু কিছু অর্থবানদের নারী শরীরে লালসা থাকে। আপনার আছে এমন কথা আমি বলছি না। কেউ যেন অজান্তে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মারল। নিজেকে সামলে নিয়ে বললাম, সেটা ঠিক বলেছ, অনেকের থাকে এই রোগ। কিন্তু ভেবে দেখুন স্যার, শরীরী আনন্দ তো 10 মিনিটের, কিন্তু যে আনন্দ 24x7 আপনার মনকে তৃপ্তি দেবে, সেটা যে অনেক বড়, অনেক বেশি কিছু। সেদিন আর বেশি কথা এগোলো না। আমাকে খাইয়ে পর্ণা বাড়ি ফিরবে, তাই সারা রাত ঘুম হলো না। পর্ণা এই কী কথা শুনিয়ে গেল। মনের মধ্যে কেন জানি না একটা তোলপাড় হতে লাগলো। আমি কি এতদিন কোনো অন্ধকার জগতে বাস করছিলাম? আমি তো আমার রূপ আর পুরুষ হয়ে জন্মাবার অধিকারে আসল সত্যটাই খুঁজে পাইনি। শুধু ভেবেছিলাম জীবনটা উপভোগ করার জন্য। কখনো ভাবিনি জীবনের কিছুটা অন্যকেও দেওয়া যায়, জীবনের আনন্দ আর দুঃখকে ভাগাভাগি করা যায়। নিভৃত কক্ষের ক্ষণিক আনন্দকে আমি জীবনের লক্ষ্য ভেবেছিলাম। পরদিন যখন আবার সময় পেলাম, তখন পর্ণাকে বললাম, তুমি আমার চেয়ে হয়তো বয়সে ছোটই হবে, তবু তোমার কাছে অনেক কিছু শিখলাম। এইভাবে বাঁচার মন্ত্র আমায় এর আগে কেউ শেখায়নি। আপনার বাড়ির সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে, ঝোপ জঙ্গল হয়ে পড়ে আছে। আপনি সেরে উঠুন, তারপর আপনি ওই জমিতে গাছ লাগাবেন। আমি আপনাকে গাছের চারা এনে দেব। তারপর সেই গাছগুলোকে বড় হতে দেখবেন, তখনই বুঝবেন কতটা আনন্দ আছে। তোমাদের লাল সংস্থার মেম্বার হতে গেলে কি করতে হয়? কিচ্ছু করতে হয় না, শুধু মনটা থাকতে হয়। যদি অর্থ সাহায্য করতে চাই, ইচ্ছে হলে করতে পারেন, না করলেও কেউ কিছু মনে করবে না। শুধু ওই রকম একটা মন নিয়ে মানুষের কাছে যাবেন, ব্যাস। আমি সেরে উঠি, সত্যি গাছে ভরে দেব ওই জমিটা। শুধু তুমি আমার সঙ্গে থেকো। থাকবো। শুধু আমি কেন, আমাদের সংস্থার সকলের সমর্থন আপনি পাবেন। 1 বছর কেটে গেছে। আমার বাগানের চারাগুলো অনেকটা বড় হয়েছে। রোজ জল দিই সেখানে, মনটা ভরে ওঠে। এখন প্রতি 6 মাস অন্তর আমি রক্তদান করি। মরণোত্তর দেহদানের অঙ্গীকারও করেছি। পথ শিশুদের বিনা পয়সার স্কুলে অবৈতনিক শিক্ষকতাও করি। সামান্য টাকা পয়সা খরচ করে ওদের বই, খাতা, পেন, পেন্সিল কিনে দিই। বুঝেছি এটাই জীবনের পরম তৃপ্তি। আর যেটা জীবন থেকে বাদ দিয়েছি, আমার জীবনের এত বছর যেসব নারীরা আমার সঙ্গে জড়িয়েছিল, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। যদি আগামীতে কোনো দিন বিয়ে করি, তাহলে পর্ণার মতো কোনো মেয়েকেই বিয়ে করব, যে শুধু শরীর নয়, একটা বিস্তৃত হৃদয় নিয়ে আমার জীবনে আসবে।
Showing the proper direction in life is of prime importance. আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে জয়দেব গুপ্ত, পাঠে জয়তী। ধন্যবাদ।